চ্যালেঞ্জিং পার্ট কি যেটা অলরেডি তোমরা ওভারকাম করে এসেছো? একটা সম্পর্ককে পরিণতি দেওয়া, এটাই হচ্ছে এটা আমাদের চ্যালেঞ্জিং ছিল? খুবই চ্যালেঞ্জিং ছিল। চ্যালেঞ্জিং মানে খুবই চ্যালেঞ্জিং, মানে মনে হচ্ছিল তখন ওটা সেই কি বলবো, সীতার বনবাসে যাওয়া 14 বছরের পরীক্ষার মতো। সেটা কি করে মানিয়েছিলে বাড়ির লোকজন? বাবা মায়ের কাছে একটু খুব প্রবলেম হয়ে গেছিল। মা ইনিশিয়াল স্টেজে বলেছিল মানবো না, কারণ মা স্বাভাবিক একটা মধ্যবিত্ত বাড়ির, সব যেটা নিউজে দেখছে সেটাই বিশ্বাস করছে যে মামা একটাই বলেছিল যে তুমি একটা অন্যের সংসার ভাঙলে। তুমি যেভাবে এনজয় করবে মানে এরকম নয় শুধু কাজ, শুধু টাকা পয়সা রোজগার করবো, সেটা জীবন তুমি হতে কি পারে না। এনজয় করে বাঁচছো? সেটাই। বাঁচছো কি? দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কিশোরীর পর তোমাদের জীবন কতটা বাজে ছিল? যখন থেকে মেয়ে আসলো না, তখন থেকে আমি বুঝে গেছি আমার মা বলছে, যখন মা হবে বুঝবি মায়ের দায়িত্ব। মানে আমি এই ফ্লাইটে আমার আগে ছিল কি বলতো, আমি গাড়িতে ট্রাভেল করলে আমার ফ্লাইটে ঘুমিয়ে পড়তাম। আমি যখনই প্ল্যানটা করলাম এরকম করে ঘুমাবো, চাইলেও ঘুমাতে পারে না বাবা, না চুপ। বয়সের ব্যবধান নিয়েও একটা অনেক রকম ট্রোলিং এর মুখে পড়তে হয়েছে। কখনো জবাব দিয়েছো, কখনো জবাব দাওনি, চুপ করে থেকেছো। ওটা বিষয়টাকে কিভাবে দেখো? আমি আমার থেকে 50 বছরের বড় লোককে বিয়ে করেছি। বেশ তো হোয়াট প্রবলেম কি? তুমি আমার কাছে সরাসরি জানতে চাও যে তুমি সেক্সুয়ালি ডিজায়ার তোমার নিচ্ছে না? না, নিচ্ছে। ও আমার বেডরুমে জানতে চায় কাঞ্চন কিভাবে সেক্সুয়ালি ডিজায়ারটা আমার মেটায়। আচ্ছা, তোমাদের এই সম্পর্কের চ্যালেঞ্জিং পার্ট কি যেটা অলরেডি তোমরা ওভারকাম করে এসেছো? এই যে একটা সম্পর্ককে পরিণতি দেওয়া, এটাই হচ্ছে এটা আমাদের চ্যালেঞ্জিং ছিল? খুবই চ্যালেঞ্জিং ছিল। চ্যালেঞ্জিং মানে খুবই চ্যালেঞ্জিং, মানে মনে হচ্ছিল তখন ওটা সেই কি বলবো, সীতার বনবাসে যাওয়া 14 বছরের পরীক্ষার মতো, সেটা 1 বছরেই ঘটে গেছে। চ্যালেঞ্জিং পার্ট ছিল, তার কারণ মানে হলো নিজেদের আমার মনে হয় ওর ক্ষেত্রে মনে হচ্ছিল ওর বাড়ির লোকেদের কাছে ওকে প্রমাণ করতে হচ্ছিল, বা যেরকম প্রশ্ন আসে, একটা ছেলেকে বিয়ে করবি এত বছরের ডিফারেন্স 3 নম্বর বউ হওয়ার জন্য? সেটা কি করে মানিয়েছিলে বাড়ির লোকজনকে? বাড়ির লোকজনকে খুব একটা মানাতে, বাবা মায়ের কাছে একটু খুব প্রবলেম হয়ে গেছিল। মা ইনিশিয়াল স্টেজে বলেছিল মানবো না, কারণ মা স্বাভাবিক একটা মধ্যবিত্ত বাড়ির, সব যেটা নিউজে দেখছে সেটাই বিশ্বাস করছে যে মামা একটাই বলেছিল যে তুমি একটা অন্যের সংসার ভাঙলে, একটা তার সন্তান আছে, তো সেটা একবার ভাবলে না। এবং কাজলকেও বলেছিল যে তুমি তো একটা প্রাপ্তবয়স্ক লোক, ও নয় ভুল করলো, তুমি দুটো ওকে থাপ্পড় মারলে না কেন? আমি নিশ্চয়ই বলতাম এটা যদি আমাকে মা বলেছিল যদি এটা তোর সাথে ঘটতো, ঘটে, ঈশ্বর কিন্তু ক্ষমা করবে না। তো তখন আমি সাইলেন্ট হয়ে গেছিলাম ওই বলে, কারণ দেখো তখন যেটা দেখছে সেটাই বিশ্বাস করছে। কারণ আমরা তো আর, আমাদের হাতে কিছু ছিল না। আমি যদি এখানে একটা প্ল্যাকার্ড লাগিয়ে ঘুরতাম যে আমরা অনেস্ট কিছুই করিনি, তাহলে এটা হতো না। এটার ভেতরে অনেক কিছু ছিল তখন। তো ও আমায় বলেছিল এইটা কিন্তু ওর কাছ থেকে আমার পাওয়া, ও প্রচন্ড মানুষকে শান্ত রাখতে পারে। আমি ভীষণ ইমপেশেন্স, আমার অল্পতেই মাথা গরম হয়ে যায়, অল্পতেই মানে আমি কিভাবে ঘেঁটে যাই আর কি। তো এখন আমি অনেক সর্টেড, এখন কাম ডাউন হয়ে গেছে। ও আমাকে বলেছিল টাইম ইজ দ্য বেস্ট কিলার, টাইম ইজ দ্য বেস্ট হিলার। কাউকে উত্তর দেওয়ার দরকার নেই, সত্যি কথা বলছি। সিচুয়েশন মানুষকে বদলে দিল। এবং মানুষই কিন্তু যারা ওই সব, তোমায় একটু আগে বললাম আমি আগের এপিসোডে, যে মানুষ মানে আগের পার্টে, মানুষ যখন যারাই বলতো খারাপ কথা, আমাদেরকে ব্লেম গেম একটা শুরু হয়ে গেল, আমি তো খারাপই বটে, ও খারাপ, সবকিছু মিলিয়ে দেখলে এখন এখন দাঁড়িয়ে তুমি তো একটা পডকাস্ট চালাচ্ছ, তুমি তো ভালো করে আমাদের সম্পর্কে জেনেছো, তুমি দেখবে মানুষ কিন্তু এখন তারাই, এবং আমরা কিন্তু তাদের চোখেই এখন একটা ভালো মানুষ। এবং আমার বাবা মাও তাই, যখন জানতে পারলো যে না এটা সত্যি ছিল না, এটা মিথ্যে, এটা মিথ্যে ছিল না, এটা সত্যি, তখন কিন্তু আমার বাবা মা বলেছিল না আমার তোর ওপর বিশ্বাস আছে। কারণ আমার মা জানে যে আমি জ্ঞানত বা অজ্ঞাতভাবে আমি কোনদিন কারো ক্ষতি চাইনি, ক্ষতি করিনি। আর তার কারণেই আমি কাঞ্চনকে কখনোই ভাবিনি। দর্শকরা ভাবেন কেন আমি জানি না, ওদের বোধহয় আমার এইসব কথা ভাবলে বোধহয় ওরা স্লিপিং পিল না খেয়ে ঘুমোতে পারে, স্বাভাবিক। কারণ আমার 3টে বিয়ে আমি রাজকীয় ভাবে বিয়ে করেছিলাম। যদি দেখো, আমার ইচ্ছেই ছিল বাঙালি মতে 7 পাকে ঘুরে বিয়ে করব, এবং আমার ফ্যামিলি ওয়াজ দেয়ার কমপ্লিট, আমি শুধু ফ্যামিলি নিয়েই করেছিলাম। মানে ওর বাবার দিকে বিরাট বড় ফ্যামিলি, ওর মায়ের দিকেও বিরাট বড় ফ্যামিলি, সকলে ছিলেন। দুই ফ্যামিলিতে ওর family বিরাট বড় ছিল। দুর্গাপুজো হয়।
ওর বাবার তরফে 305 বছরের দুর্গাপুজো, মায়ের তরফে 150 বছর না কত 175 এবং অদ্ভুত ব্যাপার এই বিয়েতে কিন্তু সকলে এলেন। ওর মা হয়তো অনুমান করতেন যে কেউ আসবে না এই বিয়েতে। নো ওয়ান উইল তোমাকে কি কাউকে মানাতে হয়েছিল, বলতে হয়েছিল আলাদা করে, আমি নাকি তখন- তোমার ডিসিশন লাস্ট? আমি তখন পৃথিবীতে একলা, আমার ওর সামনে না, বাবা মারা গেলেন, ওর আশেপাশে যারা ছিল, ওর আত্মীয়, ওর বন্ধুরা বলছি আমি, তারা কিন্তু যখন তারা আমাকে অনেক দিন ধরে চেনে, মানে অনেক দিন ধরে চেনে, মানে 12 বছরের মধ্যে 12 বছর না চিনলেও কেউ কেউ তো 7-8 বছর চেনে তারা। এবং কাঞ্চন যে সিচুয়েশনে ছিল 12 বছরের আগে, তারা সেটাও জানতো খুব ভালো মতো করে, কারণ তারা কিন্তু একদম আমার ব্যক্তিগত বন্ধু, হ্যাঁ মানে আমার, ব্যক্তিগত বন্ধু, খুব বেশি আমার মানে ফ্র্যাটার্নিটির বন্ধু না। তারা বাবা মা, হ্যাঁ, তা হ্যাঁ। কাঞ্চনের বাবা মায়ের বড় হওয়া, কাঞ্চনের ভবানীপুরের পুরনো পাড়া সবটা জানে। তো তখন কিন্তু তারা এসে কাঞ্চনের পাশে না, বলেছিল, ছোটবেলার বন্ধু। কাঞ্চন তোকে এই মেয়েটাকেই বিয়ে করতে হবে। তারা সঙ্গে ছিল? আমি ডে ওয়ান যখন ভেন্যু বুক করতে চাই কেউ জানতো না, তারা, ওর বন্ধুরা, ওর আত্মীয়, আমার আত্মীয়রাও ইভেন জানতো না আমি বিয়ে করছি। তারা গিয়ে বলেছিল যে কাঞ্চন আমি সিগনেচার, ওর এক বন্ধু আমাদের ম্যারেজ, যখন আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়, 3টে উইটনেস হুম, লাগে তো, হুম। তোর একটা বন্ধু তার মধ্যে পড়েছিল। দিস ইজ কল্ড ফ্রেন্ডশিপ। তো আমাকে ওই জন্য কাউকে নতুন করে মানাতে হয়নি, তার সত্যটা সবাই জানতো। আর আমার কাছে আমি ভীষণ মুখ চোরা যে এটা করতে পারে কেউ ভাবেনি, কিন্তু আমার কাছে তৃতীয়বারে বিয়ে করছে নাকি চতুর্থবার বিয়ে করছে নাকি কার ডিভোর্স হচ্ছে কার 6টা বাচ্চা হচ্ছে এসব নিয়ে আমার ফ্যামিলি ভাবিত না। ওরা যথেষ্ট ব্রড মেন্টালি, ওরা তোমরা কি সুখে আছো? তোমরা কি আমার ভালো জেঠু আছো? বলেছিল যে একটাই প্রশ্ন, আমার মা যখন জেঠুকে বলেছিল, কারণ আমার জেঠু কার্ডটা ছাপিয়েছিল, মানে কার্ডটা হুম, হুম, লিখেছিল, হুম, হুম। আমার জেঠু শুধু একটাই বলেছিল যে কাঞ্চন আমি শুধু তোমার ডিভোর্স পেপারটা চাই, 2টো ডিভোর্স পেপার তোমার কাছে ক্লিয়ার আছে। আর সেকেন্ডলি আমার মা যখন বলেছিল এরকম একটা ডিসিশন নিল আমার মেয়ে কি এখনকার দিনের মেয়ে এইসব বলার পর, তখন আমার মাকে আমার জেঠু বলেছিল, ইভেন কাঞ্চনকেও বলেছিল যে ওরা দুজন দুজনকে চিনেছে, তোমার মেয়েকে ওরা সুখে থাকবে বা ও সুখে রাখতে পারবে, ও ওকে সুখে রাখতে পারবে, সেখানে আমরা সংসার করব না, পুরোনো জামানা থেকে বেরিয়ে যাও, একদম। যদি ভালো থাকে দুজনে ভালো থাকুক। ওই জন্য তুমি দেখবে আমার বিয়ের যত ভিডিওস বা ক্লিপস বা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, এত নাচানাচি ফাচাফাচি, সেগুলো কিন্তু সবটাই পুরোটাই ফ্যামিলি আর বন্ধু বান্ধব 100% বলেছিল। আর কি আশ্চর্য ব্যাপার, যারা ওই যে বললাম পরে অটোয় মাইক বেঁধে বেরোলেন, হুম, আমি হুম। তো সাধারণ মানুষ, হুম। আমি আর কত, আমি সামান্য শিল্পী, আমি তো লেজেন্ড শিল্পী নই, কিন্তু স্টিল তারা, আমি লেজেন্ড শিল্পীদের নিয়ে বলছি না, কিন্তু তারা যারা তখন তৎকালীন সময় আইনত আমার কাছের মানুষ ছিলেন, হুম। তারা কিন্তু কেউ, যেরকম আমার বাবার মৃত্যুর সময় ছিলেন না, তখন কিন্তু বন্দুক গোলাগুলি নিয়েও কেউ গুলি চালাতে ছাড়েননি কেউ। অথচ আমি তাদের দিকে একটা খোলাম কুচিয়ে শুনিনি। এখন তারা আই ডোন্ট নো, আছে? আই ডোন্ট নো। এক্স্যাক্টলি, পয়েন্ট টু বি নেটেড আছে, সেটাই। মানে তারা কি ভিজিবল? আমরা তো ভিজিবল, আমরা তো আমরা তো ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করছি, আমরা তো একটা 5 স্টার এবং হোটেলে ওই যে গিয়ে বললাম- মুখেও ছবি পোস্ট করছি, সবটাই কিন্তু দেখানোর জন্য না, যেটা ভালো লাগে সেটাই করি। সেটাই করি। সেটাই পান্তা করছো। এবং ভাতকে যেটা তো উদযাপন তুমি করছি। শুরুতেই বললে যে হ্যাঁ। জীবন একটাই, তুমি যেভাবে এনজয় করবে, মানে এরকম নয় Exactly. শুধু কাজ, শুধু টাকা পয়সা রোজগার করবো, সেটা জীবন তুমি হতে কি পারে না। এনজয় করে বাঁচছো? সেটাই কি দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট একদম। আমার কথায়। তাই আমরা পজিটিভ নোটেই থাকবো ম্যাক্সিমাম সময়, বিকজ আমার মনে হয় বছরেরও শুরু, খুব ভালো কথাই ভাবি। কৃষকের পর তোমাদের জীবন কতটা পাল্টেছে? অনেক, অনেক, মানে অনেক রেসপন্সিবিলিটিস, বিয়েটাও একটা অনেক বড় রেসপন্সিবিলিটি, যেটা বলছিলাম। কারণ দেখো, মনে হয় আমাদের মনে হচ্ছে আমাদের শুধু বিয়ে ভাঙছে বা বিয়ে হচ্ছে, সেটা নয় কিন্তু, দুটো ফ্যামিলিও ভাঙছে, দুটো ফ্যামিলিও গড়ছে। এই যে ফ্যামিলিতে সবাই এত ইনভলভমেন্ট, সবাই এত আনন্দ, বিয়ে করবো যবে থেকে, হুম, এই পরবো ওই পরবো এই মেহেন্দি হবে, মানে তাদের কাছে একটা উৎসবের মতো ছিল। হুম, হুম। মানে আমি এখনো মনে করি যে বিয়েটা এখনো আমার কাছে উৎসবই, এত মজা করেছিলাম। কাঞ্চনকে সেদিনই বলছিলাম, যখন আমি খরাজদার ছেলের বিয়েতে, কাঞ্চন উফ, বিয়েটা মনে হচ্ছিল আরো প্ল্যানিং করলে ভালো হতো, একবার চলো একসাথে করে নি। তো সেটা কি 5 বছরে করবে আবার? না না, আর পাচ্ছি আর- না, ব্যাংক ব্যালেন্সটা পুরোই শেষ হয়ে যাচ্ছে, এবার কৃষবির অন্য কিছু প্ল্যান করব। তো আমাদের যেটা মানে বিষয় হচ্ছে, কৃষবিকে নিয়ে আমাদের অনেক দায়িত্ব চলে এসেছে। এবং আমার তো জীবনে, আমি কাঞ্চনের বাড়িতে বউ হওয়ার পর আমার অত দায়িত্ব ছিল না, মানে দায়িত্ব ইন দ্য সেন্স কি, আমি যেরকম আগেও মেলা অবধি ঘুমাতাম, রাত জাগছি, ফোন দেখছি, এইগুলো আমার ছিল। দুম করে বেরিয়ে গেলাম, দুম করে আসছি, কারণ বাড়িতে তো শ্বশুর শাশুড়ি নেই।
আর লোকজন আসছে, গল্প করছি, এইগুলো নিয়েছিলাম। যখন থেকে মেয়ে আসলো না, তখন থেকে আমি বুঝে গেছি আমার মা বলতো, যখন মা হবি বুঝবি মায়ের দায়িত্ব। মানে আমি এই ফ্লাইটে আমার আগে ছিল কি বলতো, আমি গাড়িতে ট্রাভেল করলে বা ফ্লাইটে হলে আমি ঘুমিয়ে পড়তাম। আমি যখনই প্ল্যানটা করলাম এরকম করে ঘুমাবো, আমি চাইলেও ঘুমাতে পার না। বাবা না না না, চুপ চুপ চুপ, চেঁচিও না। পাশে একটা বাচ্চা কাঁদে, উফ বাবা। অনেক দায়িত্ব। ধরো ফুলকো লুচি মা সামনে রেখে দিয়েছে, এত খিদে, আর খিদে পেলে আমার মাথা ঠিক থাকে না। সে মেয়ে হঠাৎ উঠে বসলো, বাবু ওর খিদে পেয়েছে, ওকে না একটু বা পটি করে দেন। এরকম অনেক দিন হয়েছে হাফ খেয়ে রেখেছি, পটির গন্ধে আমার খাওয়াটা হজম হয়েছে। মানে আর আর এমন একটা ওভার স্ট্রেস, এই মেয়ের পটি না হওয়া আর হওয়া, সেটা আমার মা হয়ে কমপ্লিটলি জীবনটা বদলে গেছে। মানে এইটা আমার অনেক অনেক বড় একটা, দায়িত্ব বেড়েছে, কিন্তু আমি অনেক এনজয় করি, রেসপন্সিবল হয়েছে, আমি এটা এনজয় করি। সেটা এনজয় জীবনের সব স্তর, যখন আমি প্রেম করেছি প্রেমের মতো করে, যখন বন্ধু বান্ধব পার্টি করেছি তখন পার্টির মতো করে এনজয় করেছি। আবার এটা যখন মেয়েকে আর খুব তাড়াতাড়ি না দিনগুলো চলে যাচ্ছে, 13 মাস হয়ে গেল। কি করে 13 মাস হয়ে মানে আমি কোনো অঙ্গনে মানে হুশ করে এই একটা তুলোর মতো এইটুকু আমি এই করতে পারছি না, তারপর সে দেখতে দেখতে বড় হচ্ছে। তো আমি খুব এনজয়ও করছি যে এই বয়সটাই তো, আবার কদিন পর কি বলবে মা, আই give নিড me সাম some space এক্স্যাক্টলি তখন। তখন কি করব? একদম। আচ্ছা, যেহেতু দুজনেই অভিনয়ে রয়েছে, একে অপরকে অভিনয়ের ক্ষেত্রে দুজনে কতটা হেল্প করো বাড়িতে, সেটা কি হয়? হ্যাঁ হয় হয়। হয় মানে ও হয়তো নতুন কোনো কাজ করছে, ও কাজটা শুরুর আগে হয়তো একটু আলোচনা করলো যে এরকম একটা চরিত্র, এরকম একটা ভাবছি। তো আমি কোনো সময় প্রথমে বলতে থাকি না, তাতে ও একটু রেগেই যায়, বলো না অন্যদের বলতে পারো, আমার বলতে পারছো না। তার কারণ আমি মনে করি একজন অভিনেতা যে একটু সেরিব্রাল অভিনেতা, আমি ওকে সেটাই মনে করি, তাকে না তার ওয়ে আউটটা নিজে খুঁজে বার করতে হয়, তাকে একটু স্পেস দিতে হয়। সে আগে তার দেখি কোন দিকে এগোয়, এটা আমার থিয়েটারের অভ্যেস। আমরা যখন ওয়ার্কশপ করি আমি প্রথমে তাকেও চাপিয়ে দিই, তুমি ভাবো। ও ভাবতে ভাবতে কত ও, আমি হয়তো সেই পজিটিভ পয়েন্ট গুলো ভাববো না যেগুলো ও ভাববে, বাট আমি দেখি যখন ও কোনো জায়গায় এগুলো ওভারল্যাপ করছে, আমি শুধু ওকে ধরিয়ে দিই, ও সেটা ধরতে পারে। মানে নিজস্ব একটা প্রত্যেকের প্যাটার্ন থাকে, তো কারোর মতো প্যাটার্ন সেট হতে পারে না। তো আমাদের ক্ষেত্রে খুব হেলদি ডিসকাশন হয়। আমি যেমন আমার তো মেগা সিরিয়াল, আর আমার আমার স্ক্রিপ্ট আসে ও আমার খুব কঠোর সমালোচনা সমালোচনা করে, এটা আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, ভীষণ কঠোর সমালোচনা। সমালোচনা করে, এবং আমি মনে করি ওকে একদম আমি বউ বলে প্রেস করছি না, ও ছবি দেখার দৃষ্টিভঙ্গি, আমার মনে হয় ও যদি জার্নালিস্ট হতো বেটার হতো। কেননা ও যে কটা পয়েন্ট বলে আমি মাঝে মাঝে চমকে যাই, মানে একটা ছবি দেখে যে পয়েন্টটা, সেটা হয়তো আমি পাঠ করি। আমরা বাংলা ছবি, আমরা সিনেমা টিকিট কেটে গিয়ে দেখি, প্রিমিয়ারে যাই কিন্তু সিনেমাটা দেখি না, কারণ আমরা পরে বাংলা ছবি টিকিট কেটে দেখি, তাতে আমার ইন্ডাস্ট্রির উপকার হয় এবং আমার সুবিধা হয়, কারণ আমি নির্দ্বিধায় ভালো মন্দ বলতে পারি। আর আমি না ফোনে সিরিজ দেখা আমার এখন খুব অসুবিধা। কাঞ্চনের সাথে আমার একটা কারণে প্রচন্ড মতের অমিল হয়। আমি না ওই বাড়িতে বসে বিভিন্ন যে এখন চ্যানেল চলে এসেছে, সিরিজ গুলো দেখা আমি দেখতে পারি না। আমার ওই অত বড় স্ক্রিনে না দেখলে আমার মনটা গম গম হয় না, আর কি হয় না, একটা বড় স্ক্রিনে গিয়ে বসে সিনেমাটা দেখবো, চতুর্দিকে একটু পপকর্ন খেতে খেতে আমার ভালো। আর এই সিরিজের বিড়ম্বনা যে কি যন্ত্রণা। দেখো না ওয়েব সিরিজ গুলো, শোনো কেউই ম্যাক্সিমাম দেখে না, রাত্রেবেলায় ফোন খুটখুট করে একটুখানি সব দেখে, পজ ক্লিপিং করে গুলো দেখে নাও। সিনেমা দেখতে হবে সিনেমার মতো করে। ও আর বলে আমি কাঞ্চন বাড়িতে পুরোটা দেখবো, হ্যাঁ, আর 3টে এপিসোড দেখার পর পরের দিনের জন্য আরো 4টে ভালো লাগে না আমার। দেখলে টানা দেয়। আমিও তাই করি, মানে একটা সিরিজ ধরলে টানা দেখি, তাতে ওর কি সারাক্ষণ জানলে না আমি বেরিয়ে যাই। আর মানে আমার ক্ষেত্রে দেখো, ওর অভিনয়ের সমালোচনা করার ক্ষমতা তো আমার নেই, কারোরই থাকার কথা না আমার বয়সী যারা আছে। কিন্তু আমার যেটা হয় যে যেমন ও একটা নিকষ সাহা বলে একটা সিরিজ করেছিল, তো তখন ও আমার লুকটা এসে আমায় দেখিয়েছিল, যেটা আমার লুক। তো আমি কারণ আমি নিকষ সাহাতে ও যেটা করেছিল অঘরীতান্ত্রিক, একটা কালো তান্ত্রিক আর একটা লাল তান্ত্রিক যেটা হয়, তো সেখানে না আমি বেনারসে গিয়ে দেখেছিলাম। আমরা যখন রাত্রি 3টের সময় ঘাটে বসে গল্প করছিলাম, আমার ভাইয়ের বাড়ি ওখানে, তখন তোমার গায়ে না কাঁটা দেবে, ওরা কোনো কারোর দিকে তাকায় না, চলে। আমার ওটা আমি রাত্রে ঘুমোতে, আমি ভয় পাই না ভূতে, কিন্তু আমি বললাম কেন যে কি বিভৎস রকমের মুখটা। তো সেইটা ওর কাইন্ড অফ ওরকমই রেখেছিলাম, কালো পোশাক পরা। তো আমি ওর যা স্ক্রিপ্ট ও শুনিয়েছিল এসে আমাকে, তো আমি তখন বলেছিলাম আমার মনে হয় কোথাও তোমাকে দেখে ভয় কম লাগছে। এবার সেটা ডিরেক্টর, পরিচালক, সেটা মেকার, তারা বেটার বলতে পারে। না, তাদের প্রথমে পরমব্রত খুবই হেল্প করে। আমি প্রথম লুক সেট করার পর ওকে ছবি টবি দেখে, তখন বলেছে তোমাকে তোমার মতো লাগছে না, খুব আর্টিফিশিয়াল। সত্যি কথা বলছি, আমাকে আমার মতো লাগছে। আমি আবার লুক সেটে যাই, আমি বলি যে
আমাকে আমার মতো লাগলে কিন্তু লোকনাথকে পাওয়া যাবে না, মানে যে চরিত্রটা না। আমাকে ভেঙে দাও, মানে আমাকে মুখে, তারপরে একটা বিরাট 1.5 ঘন্টার মেকআপ, আমি পরে সেটা বুঝলাম যে আমি কি fantastic। বাঁশ নিয়ে ফেলেছি, নিজে বাঁশ সেটা আমার বাগানে চলে মেয়ে এই যেটা সিজন 2 করলো, আমার মেয়েকে ভিডিও কলে দেখেছি, আমার মেয়ের ট্রমা। হ্যাঁ হ্যাঁ কে ভয় চিনতে পেয়ে পারছে কেঁদে না ফেলেছে। তো। চিনতে পারছি আলাম না, তার এতটাই মানে ঠিক। লুকটা চেঞ্জ হয়েছে। তো এইটা আর আমার সিরিয়ালের ক্ষেত্রে তোকে দেখে বলে দিই, ও ভীষণই মুখ চোরা, ও বলতে চায় না। ও জানে যদি আমি সমালোচনা করি তাহলে বোধহয় শ্রীময়ী ভেঙে পড়বে। তুমি একদমই করো না সমালোচনা? না না, ভালো ও লাগলে ও ভালো লাগলে বলো, অন্যভাবে খারাপ বলে লাগলে দেয়। বলো না। না, ও বলে খুব অন্যভাবে বলে দেয়। ও ভাবে যে এইখানে রিয়াকশনটা একটু হোল্ড করতে পারতিস, আমার মনে হয়। তো সেইটাই আমি বুঝে নিই, মানে পারতিস না হলোই না, আমারটা হতে হবে। সেইটা আমি যতক্ষণ, আমার এটা একটা মানে খুঁতখুঁতে অভ্যাস আছে। মানে ওরকম হলো না, আমি তো, বলবো হলো তো। এই জায়গাটা একটু পজ হলে বেটার হতো। হ্যাঁ। মানে মানে পুরোপুরি একদম না নয়, মানে টেনশনটা ওরম ভাবে ঘুরিয়ে। লুকোবি না, এটা ধরা পড়লো তোর এখানে। টেনশনটা আমরা হাইড করবো অন্যভাবে, আমার বডিতে নেব, এখানে নেব, সব কানে নেব। একটারই তো একটা টেনশন হয়, সবার হয়, হুম। সবার হয়। আমার মনে হয় শাহরুখ খানেরও হয়, সবার হয়, আল প্যাচিনোরও হতো, আমার মার্লন ব্র্যান্ডেরও হতো। কিন্তু সেই বড় একটা যে টেনশনটা লুকোতে পারে, সে আমি বলছি তুমি টেনশনটা লুকিয়ে ফেলো। এবার লুকিয়ে ফেলাটা বলবো না, সেটা ম্যাজিশিয়ানদের গুপ্ত মন্ত্র। তাই মনে হয় তোমার এইখানটা একটু ধরা পড়ছে, তুমি একটু শিফট কর, টেনশন শিফট করা যায়। তো আমি কোথায় লুকাবো সেটা আমার ব্যাপার। তাই আমি বলবো হয়তো বলে দিলাম হাতটা যেমন, আমি আগে হাতটাকে, তো হাতটা আমার টেনশন লুকোতে গিয়ে হাতটা পুরো মানে এম্বারেসিং লাগতো। আমার কাছে এইখানে শোল্ডারে লুকোবি, পিঠে ব্যথা হয়ে যাবে ওরম ভাবে স্টিফ হয়ে গেলে। সেইগুলো দেখে তো বুঝতে পারে ভালো মাস্টার মশাই বা ছাত্রী কতটা হতে পারিছি কি জানি। কতটা হতে পেরেছে ভালো ছাত্রী, ভালো ওবিডিয়েন্ট, ছাত্রী। ওবিডিয়েন্ট। আচ্ছা, তোমার কাছে এই প্রশ্নটা, যে কাঞ্চনদার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর নানান রকম ট্রোলিং, বিশেষ করে সেটা এখনো চলছে, মানে কৃষিবির ক্ষেত্রেও অনেক রকম সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে নানান কথা শুনতে হয়, নানান মানুষ নানান ধরনের কথা বলেন। বয়সের ব্যবধান নিয়েও একটা অনেক রকম ট্রোলিং এর মুখে পড়তে হয়েছে। কখনো জবাব দিয়েছো, কখনো জবাব দাওনি, চুপ করে থেকেছো। ওটা বিষয়টাকে কিভাবে দেখো? আমি দেখি হচ্ছে তারা একটা সমাজের রিগ্রেশন, ভগবানের পাঠানো একটা ভুল হয় না, মানুষের কিছু কিছু ভুল হয়ে যায়, সেরকম জীবনে যাদের পাঠায়, যারা আমার বাচ্চাকে নিয়ে ট্রোল করছে, এটাকে ট্রোলও বলে আখ্যা দিতে চায় না, মেন্টালি পারভার্সন। আমরা এত মোমবাতি মিছিল করে আন্দোলন করি, এই সমস্ত মানুষগুলো, এগুলো মানুষ না, এগুলো বন মানুষও নয়, এগুলো জন্তু বলে, কারণ জন্তুদের একটা পেডিগ্রি আছে, আমি জানি না এগুলো, মানে ওরা যদি চিড়িয়াখানায় বাস করে, সেই জন্তুটা তাদের কামড়ে মারা, এবারে সেই মানুষটার কামড়ে সেই জন্তুটা মারা যেতে পারে। সেকেন্ড, যারা আমার বাচ্চাকে নিয়ে যে কথাগুলো বলছেন, আমার মনে হয় তাদের নয় আফসোস, আর নয় হচ্ছে তাদের, আচ্ছা না, স্বাদ আছে সাধ্য নেই, ইচ্ছে আছে আমার উপায় নেই। তাও মনে হয় না, আমার মনে হয় আমরা বলি না কিছু সাইকোলজিক্যাল কিলার ঘুরে বেড়ায়, আমার মনে হয় এরা তারা, যারা এরা লিখছেন। আমার মনে হয় এটা যদি ঠিকঠাক হতো, আমি মনে হয় মানে সরকারি উদ্যোগে তাদের নিয়ে না রিহ্যাবে দেওয়া উচিত। কেননা একটা 9 মাস এর শিশু কন্যাকে যারা বলে তোর মেয়ে রেট কত, এই বা শব্দটা যখন তোর তারা, মেয়ে বুড়ি বলে একটা বাজে ভাষা এই- বলেছে। এবার আর আমার কাছে এটা বক্তব্য যে যারা মোমবাতি মিছিল, তারাই যদি সমাজে এরম বাচ্চাদেরকে ধরে, তারা এরম ভাবে টেনে হিচড়ে ছাড়কার করে দিবে। তারা কিন্তু, আমার সেইটাই ভয় হয় এদের চিহ্নিত করে না, আমার মনে হয় তাদেরকে তারা দেবের, আমরা অনেক এরা এরকম সাইকোলজিক্যাল কিলার ঘুরে বেড়াচ্ছে। কেননা যারা ফুল আর শিশু ভালোবাসে না এবং অবলা, যে কথাও বলতে পারে না, সেইরকম একটা শিশুকে যখন এই ধরনের নোংরা আক্রমণ করা হয়, আইনের উচিত তাদের বিহাইন্ড দ্য বার করে দেওয়া, তাদেরকে বিহাইন্ড দ্য বার, তাদের কারারুদ্ধ করা উচিত। এবং আমার কাছে বক্তব্য হচ্ছে, তোমার আমাকে পছন্দ নয়, সামনে দাঁড়িয়ে কথা বলো না, এসে না ফাইট করো। তুমি করো, সামনে দাঁড়িয়ে আমাকে গালিগালাজটা দিতে হবে, তাহলে তাহলে তো আমি ওর নাক চোখ ফাটিয়ে দেবো, তারপর বাকি। আমি তখন মানবো না কে বিধায়ক কে পাশে বিধায়িকা, আমি একটা মানুষ। আগে আমার এরকম কোনো অনেক বিদায় ক্ষেত্রে ফিরে হয়েছে। নয়, আমি একটা বাবা, আমি একটা বাবা, আমার সন্তানকে যদি কেউ এরকম কোনো কথা বলে, সন্তানকে কেন, আমাকেও বলে, হ্যাঁ নিশ্চয়ই, ওকেও বলে। এই যে একজন ভদ্র মহিলা একদম, রাত্রিবেলা যেকোনো একটা। নেশাগ্রস্ত অবস্থায়, ওরই কনস্টিটিউয়েন্সি থাকে, ওকে একটা অমুকের ছেলে তসুকের ছেলে বলে গালাগালি করেছিল। আমি তাকে চিহ্নিত করেছিলাম, তাকে আমি থানায় তুলেও এনেছিলাম। আমি জানি শুধু আপনি আমার রেকর্ড, ভিডিও রেকর্ডিং এ বলুন আপনি কি বলেছেন, ক্ষমা চেয়েছে। আমি কি আমার বলেছি? ভদ্রতা, না, আমি কারণ বলে- তার যদি কোনো পরিবারের লোকজন থাকে, আমি এই সোশ্যাল মিডিয়া ভিডিওটা দিই না, আমার কাছে এখন এপিসোডের শেষে আমি তোমায় দেখাবো। এফআইআরও জমা পড়েছে, কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে যে সময় উচিত শিক্ষাটা দাও। আর বয়সের ব্যবধান নিয়ে কথা হচ্ছে,
আমার যখন মা ঠাকুমাদের বিয়ে হয়েছে অনেক বছরের গ্যাপে বিয়ে হয়েছে, কারণ আমার মনে হয় তখনকার দিনের এত প্রেম ছিল বা সে থাকলেও তারা বয়সের ব্যবধানেই বিয়ে করতো, এবং তারা কিন্তু আজও পর্যন্ত, আমার দাদুর বয়স হচ্ছে 96, দিদার বয়স হচ্ছে 86, 10 বছরের গ্যাপ। তো আমার দাদু এখনো বলে যে যাতে আমার মৃত্যুর আগে যেন দিদা চলে যায়, কেন তো দিদাকে কে দেখবে, আর দিদা বলে যেন তোর দাদু চলে যায়। সেইখানে সম্পর্কের মানে কি বলবো, ইগোর লড়াই ছিল না, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ওরা এক্সট্রা এফোর্ট দিত না, তারা সুইজারল্যান্ড, লন্ডন, প্যারিস যেতে পারতো না, কিন্তু সম্পর্কটাই আসল আলটিমেট ছিল। শুনুন, আমি এরকমও দেখেছি, কিছু মনে করবে না, 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 মাঝখানে কাটলাম। হ্যাঁ, এক একজনের ধরুন 8টা 9টা 10টা করে সন্তান, প্রথম সন্তান হয়েছে এবং যখন তার 10ম সন্তান হচ্ছে তখন প্রথম সন্তানের দাঁত পড়ে গেছে। বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? একদম। হুম, হুম, তার ন মানে সন্তানও হতো, মানে নাম বলতো ছোট বড় মেজো সেজো, সেজো, ন ফুল। রাঙা, হুম, এরকম হুম, হুম, চলছে আর কি। হুম। হ্যাঁ, তো মানে বুঝতে পেরেছেন তো, তিনি দাদু থামেননি আর কি। তো কিন্তু ঘটনাটা হলো যে এই শেষ সন্তান এবং প্রথম সন্তানের মাঝখানে কিন্তু দাঁত পড়ে গেছে। তখন কিন্তু কেউ বাঁশ দিয়ে জল মাপতেও জানেনি, জমি জরিপ করতেও জানেনি। ওই যে বললাম, আমরা ইজি টার্গেট, আমরা সফট টার্গেট। না, মেন হচ্ছে এখন এই যে ফ্রিতে নেট আর এই যে সোশ্যাল মিডিয়াটা এসেছে, আর আমার কাছে বক্তব্য বয়সে, তুমি বলো একটা আমি আমার থেকে 50 বছরের বড় লোককে বিয়ে করেছি, বেশ করে সো হোয়াট, প্রবলেম কি তোমার? তুমি আমার কাছে সরাসরি জানতে চাও যে তুমি জি। সেক্সুয়ালি ডিজায়ার তোমার মিটছে না, ওনার মিটছে না। ও আমার বেডরুমে জানতে চায় কাঞ্চন কিভাবে সেক্সুয়ালি ডিজায়ারটা আমার মেটায়। ও কি পারলো 50 বছরে? না আমি এটা বলে দিলাম ক্লিয়ার, না পারলো না। কারণ ওরা রাত্রেবেলা কেউ ঘুমের ওষুধ খায়, কেউ নেশার ট্যাবলেট নেয়, কেউ মদ খায় গলা অবধি, খেয়ে আমার ভিডিওগুলো জুম করে দেখে, কাঞ্চনের নিয়ন প্যান্টের জায়গাটা জুম করে দেখে, দেখে সত্যি মেসেজ আশ্চর্য। করে। এবং সত্যি আমাকে, আমি একবার ফলো করি, ও বলে তুই পড়ায় না, পড়ি না, আমি সত্যি কমেন্ট বক্স অফ করে দিয়েছি। ইটস সো ট্রু, মানে ট্রু স্টোরি। আমি একটা সুইমিং পুলে নামবো, আমি আমার বাবা কাকারাও যারা ধরুন পুকুরে চান করতেন, হুম, হুম। কাউকে ধুতি পাঞ্জাবি পরে চান করতে দেখিনি। হ্যাঁ, তো আমি তো একটা সুইমিং কস্টিউম পরে নামবো, তাও ইটস আ প্যান্ট। হুম, হুম। এবং আমার পাটা কেন সরু, ম্যাক্সিমাম মহিলা, আরে মহিলারা করছে। গোল গোল করে থাকে, এবং আমি পরে দেখলাম ম্যাক্সিমাম মহিলা। কি আশ্চর্য ব্যাপার বলুন দেখিনি। এদিকে আমায় বলছে রোগা, সিরিঞ্জে, টুথপিক, দেশলাই কাঠি সব বলছে। তো আমায় বলছে, আমি মেনেছি, আমার কোনো ব্যাপার নয় তো ভাই। তারপরে তুই এগুলো আমায় দেখছিস, তুই আমার ঠ্যাং দেখছিস কেন ভাই? চলে যা, শাহরুখ খান দেখ। তা আমি মরতে একটা হ্যাঙ্গারে বয়সে পাঞ্জাবি বড় আমায় ডিল দেখছিস করেছি কেন? আমি, আমি ফ্রাস্ট্রেটেড না আমি হ্যাপি, সেটা তো আমি ডিল করবো, তোমার আমার উত্তর বউকে দেবো না। গালাগাল দেওয়ার কারণ হলো, তুই কেন পেয়ে গেলি রে, গাড়িটা তো আমার হতো। তুই কি করে এই বয়সে লম্বারগিনি তাতে চড়ছিস? আমার কোনো আপত্তি নেই ম্যাডাম, দেখুন এই কথা তো বলতে পারবো না। আপনাদেরকে বলছি যারা বুড়ো দাদু নাতনি বলেন, বাবা মেয়ে বলেন, দেখুন আমি তো আর কাঞ্চনের পারফরমেন্স আপনাদের কাছে জাহির করতে পারবো না। আপনার বরদের আমি টিপস দিতে পারি, আপনারাও দাদু নাতনি হন বা বাবা মেয়ে হোক, যেভাবেই হোক, নিজেদেরকে একদম ক্যাটরিনার মতো জায়গায় নিয়ে যান, নিয়ে যান এবং বলে শারীরিকভাবে করে সক্ষম দেখান। থাকুন, শারীরিকভাবে সক্ষম একদমই তাই। থাকুন। এবং তাহলে একটা- আপনাদের ঘরেও বুড়ি বুড়ি কৃষ্ণবি আসবে, সুখী সব কি বলে সুখী দম্পতি হবে, ভালো লাগবে আমাদের দেখতে। রাত্রেবেলা ঘুমন্ত বরের পাশে শুয়ে কি লাভ, কি ফ্রাস্ট্রেটেড তারা বলো তো। একদম। সোশ্যাল মিডিয়া আছে বলে আমরা জানতে পারি, আমার মাঝে মাঝে দয়া দক্ষিণা হয়, অন্য কিছু না থাকলে আর কাঞ্চনকে বলতাম যাও না একটু আমাদের দয়া কাছে করে দিয়ে একটাই আসো। ক্যাপশন জানেন তো, মানে আপনার হিংসা আমার জয়, নেভার সেন্ড মি অনেস্ট রাইড। ওয়াও! আমরা ভালো আছি।